This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আর কোনো চিন্তা নেই, কারণ এখন থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট আপনাদের দিতে হবে না। যে বাংলার ক্ষেত্রে 13টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, একটাও আপনাকে জমা দিতে হবে না। এটা আমি বলছি না, আপনারা সরাসরি দেখতে পারবেন ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু গতকালই জানানো হয়েছিল। তো আমি আপনাদের সেটাও দেখাবো এবং সাথে সাথে এই যে আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে সেটাও দেখাবো এবং সাথে সাথে কি কি ডিটেলসে বলেছে একদম A to Z আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে নেন তাহলে আপনাকে আর কোনো অন্য ভিডিও দেখার প্রয়োজন নেই, কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z কভার করব SIR নিয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেনশন রিভিশন নিয়ে। এই স্পেশাল ইন্টেনশন রিভিশনে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা খোলাসা করব। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে এই যে ফর্ম, এটা আপনাকে কিভাবে ফিল আপ করতে হবে। তারপরে আমরা দেখব যে ডকুমেন্ট যে দিতে হবে না সেটা আপনারা দেখবেন। তারপরে আমরা দেখব আরও ডিটেলসে কী কী কিন্তু বলা হয়েছে। যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই বা বাবা মায়েদের নেই, তারা আত্মীয়দের নাম কিভাবে দিতে পারে, কাকা জেঠু আরও অন্যান্য যারা রয়েছে তাদের, আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি। তো সবার প্রথমে আমরা দেখিনি এই যে বাংলা ফর্ম আমি আপনাদের সামনে খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নং অফ বিএলও, এখানে বিএলওর নাম রয়েছে, সাথে কন্ট্যাক্ট নাম্বার যেটা হাইড করা হয়েছে এবং এখানে ডিটেলস রয়েছে যে আপনার এসিপিসি নেম রয়েছে, আপনার অ্যাড্রেস, আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। আর এখানে একটা দেখুন বারকোডও কিন্তু প্রিন্ট রয়েছে, সাথে এই যে ছবি যেটা অলরেডি আপনার ভোটার কার্ডে রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে। আর নতুন একটা ছবি আপনাকে এখানে আটকাতে হবে বা চিটাতে হবে। বাস এখানে একটা ছবি যখনই লাগিয়ে দেবেন, বাস এই উপরের কলামের কাজ আপনাদের কমপ্লিট হয়ে গেল, বা উপরের যে রো রয়েছে এটার কিন্তু কাজ হয়ে গেল। এবার আমাদের এই জায়গাটাতে দেখতে হবে এই জায়গাটাতে কি বলেছে। দেখুন এই জায়গাটাতে বলেছে জন্ম তারিখ, প্রথমে তারিখ লিখতে হবে, তারপরে মাস, তারপরে বছর, এই জায়গাটাতে কিন্তু আপনারা লিখে দিবেন। তারপরে যদি আমরা দেখি আধার নাম্বার, যদি আপনার কাছে আধার নাম্বার থাকে তাহলে লিখবেন, না হলে ছেড়ে দেবেন। এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই এই মোবাইল নাম্বারটা আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা নিজের পরিবারের যে সদস্য রয়েছে তাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে পিতা বা অভিভাবকের নাম লিখে দিবেন, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে ব্র্যাকেটে বলছে যদি থাকে, না থাকলে নাই। তারপরে মায়ের নাম এখানে দিতে হবে, মায়ের এপিক নং যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে, না থাকলে নাই। তারপরে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, যারা বিবাহিতা তারা স্বামীর নাম এখানে দিতে পারেন। আর তারপরে আমরা যদি দেখি আবারও বলেছে যে স্বামী বা স্ত্রীর যদি এপিক নং আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে আপনারা দিতে পারেন। তারপরে দেখুন এখানে নিচে কি বলেছে, সর্বশেষ, এখানে সর্বশেষ এসআইআরের নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই দুটো ঘর নিয়ে অনেকের কিন্তু কনফিউশন রয়েছে যে দাদা আমরা বাদিকের ঘরটা পূরণ করব নাকি ডান দিকের। দেখুন আপনি যে এই যে ডেট অফ বার্থ যার লিখলেন, এই যে মনে করুন এই ফর্মটা ফিল আপ করছে, তার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই বাদিকের ফর্মটা বা বাদিকের যে কলামটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে হবে। আর ধরুন আমার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না বা লাস্ট এসআইআরে আমার নাম ছিল না, সেক্ষেত্রে আমাকে বাদিকেরটা কিছু করতে হবে না, আমাকে ডান দিকেরটা করতে হবে। একই জিনিস রয়েছে, আপনারা দেখুন এখানে কি বলছে, সর্বশেষ এসআইআরের নির্বাচন কমিশন যে রয়েছে বা নির্বাচন তালিকায় থাকা নির্বাচনের বিবরণ যদি থাকে সেটা আপনাকে দিতে হবে, যেটা এই ব্যক্তি যে আবেদন করছে তার যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবে, না থাকলে কিন্তু দিতে হবে না। এবং আমরা দেখছি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যে কারো কারো রয়েছে কারো কারো নেই, তো সেক্ষেত্রে এটা দেখে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এখানে কি বলছে, আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে কিন্তু এই জায়গাটা দিতে হবে। এবার এই যে এই জায়গাটাতে আপনারা দিবেন আত্মীয়র বিবরণ, আত্মীয়র বিবরণটা কিন্তু দিয়ে দেওয়ার পরে তারপরে দেখুন এগুলো কিন্তু কী কী চেয়েছে, যেমন নাম, ইপিক নং, আত্মীয়র নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো কিন্তু চেয়েছে। এবার দেখুন একটা জিনিস, আপনাদের কিন্তু এই যে মানে ডিটেলসগুলো রয়েছে এটা কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নাও হতে পারে। ধরুন আপনার যে আত্মীয় রয়েছে বা আপনার যে ডিটেলসটা দিচ্ছেন সেটা তখন আপনি অন্য কোথাও ছিলেন,
ধরুন বিহারে ছিলেন, সেক্ষেত্রে সেটাই কিন্তু এখানে আমাকে দিতে হবে, যেমন বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তাছাড়া আপনারা এত কনফিউশন হবেন না, আপনি যদি বুঝতে না পারেন ছেড়ে দিন, যখন বিএলও অফিসার আসবে তখন তারা কিন্তু নিজে আপনাকে বলে করে নেবে, অত কিন্তু চাপ নিতে হবে না, এত আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখুন নিচে কি বলছে, 1 নাম্বার দিয়ে উপরে উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। 2 নম্বরে বলছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচন এলাকা, সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয়। 3য়ত বলেছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, তা 1955 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নং ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। এটা কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, তারপরে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের আপনারা ছাপও দিতে পারেন, মানে যেটা ফিঙ্গার প্রিন্ট হয়ে থাকে, আঙ্গুলের ছাপ, সেটাও দিতে পারেন। আত্মীয়র ধরনের উল্লেখ করতে হবে, যদি ধরুন নিজে দিচ্ছেন তাহলে দিচ্ছেন, আর যদি নিজে আপনার হয়ে অন্য কেউ দিচ্ছে, ভাই দিতে পারে, দাদা দিতে পারে, বাবা দিতে পারে, সেই আত্মীয়র কিন্তু ধরন উল্লেখ করে এখানে আপনাকে তারিখ সহ লিখে দিতে হবে। তারপরে বলছে বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। এটা কিন্তু এই ফর্মে ডিটেলসে বলা হয়েছে। এবার এটা ছাড়া আমরা এবার দেখে নেব যে ওই যে বলেছে যে কোনো রকম ডকুমেন্ট আপনাদের লাগবে না, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে একটু আমি জুম করে নিই। দেখুন এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে আমরা একটু ভালো করেই জুম করে নিই, জুম যখন করছি। দেখুন এখানে পরিষ্কার বলছে, ঝাপসা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। দেখুন এখানে কি বলছে, 4 নভেম্বর 2025 থেকে, আগে দেখুন কবে পোস্ট করেছিল, এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ একদিন আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছিল, যেটা আমি বললাম আপনাদের গতকাল। কি বলছে, 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বা ইমিউনারেশন যে ফর্ম রয়েছে, ইমিউনারেশন ফর্ম, সেটা বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। গণনা পর্বে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খাসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি কিন্তু জমা করার প্রয়োজন নেই, অর্থাৎ আপনাদের কোনো নথি কিন্তু জমা করতে হবে না। এবার আপনারা বলবেন তাহলে ডকুমেন্ট লিস্ট কেন দিয়েছে যখন ডকুমেন্ট জমাই করতে হবে না, সেটাও বলছি। শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন। অর্থাৎ ধরুন খসড়া তালিকা তৈরি হয়ে গেল বা ড্রাফট লিস্ট তৈরি হয়ে গেল, ওই ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পরে যদি আপনার নামে নোটিশ জারি হয় যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, তখনই কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। বর্তমানে আপনারা ফর্মটা ফিল আপ করে শুধুমাত্র জমা দেবেন, কোনো রকম আপনার ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি আমরা আরও ডিটেলস কী বলা হয়েছে বা A to Z এই ডিটেলস আমরা দেখে নিলে আর কোনো আমাদের কিন্তু টেনশন থাকবে না বা কোনো রকম আর কিন্তু আমাদের দেখতে হবে না অন্য কিছু, সমস্ত কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখুন কি বলছে, গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এই যে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, এই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইয়ের নির্বাচক তালিকা তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য আপনারা নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআই নির্বাচন তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ফর্মটা জমা করে দিবেন, তারপরে যাদের নামে শুধু এরকম নোটিশ আসবে বা নোটিশ জারি হবে তাদেরকেই শুধুমাত্র ডকুমেন্টস দেখাতে হবে। যেমন 1 নম্বরেই বলছে, ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। এখানে বলছে ভারতে 1987 যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এটা হয়ে গেল। এবার 1987 থেকে 2004 সালের মধ্যে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে কি বলছে, জন্ম তারিখ এবং অথবা
জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটা নিজের জন্য যে কোনো একটা নথি জমা দিন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। এগুলো আমি অলরেডি আপনাদের বলেছি, এখানে কিন্তু আবার বলেছে ভারতে এখানে কি বলছে, এটা 2/12/2004 পর জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলেছে, তাদের ক্ষেত্রে বলেছে যে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। এখানে এত আপনাদের বলছি, আপনাদের হয়তো কনফিউশন হচ্ছে, আমি সোজা ভাষায় বুঝিয়ে দিই। যারা মনে করুন 1987 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্য শুধুমাত্র জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটা কিন্তু যে কোনো ডকুমেন্ট দিতে হবে। যাদের 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের নিজের ডকুমেন্টসের সাথে সাথে বাবা অথবা মায়ের একটা ডকুমেন্ট দিতে হবে। এবং যারা 2004 সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের ডকুমেন্টসও দিতে হবে, সাথে পিতা এবং মাতার উভয়ের কিন্তু ডকুমেন্ট দিতে হবে। তার মধ্যে একটা জিনিস উল্লেখ রয়েছে, পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের এখানে অন্মের লিখে দিয়েছে, আচ্ছা, জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা করতে হবে, এটা কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে আমরা দেখে নিই ভারতের বাইরে জন্মগ্রহণকারী, মনে করুন যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনকরণের শংসাপত্র কিন্তু পেশ করুন। যারা নিবন্ধনকরণ স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিক অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধনকরণের শংসাপত্র পেশ করুন, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক কিন্তু নয় বলছে। নিজের বাবার ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপতায়িত্ব কিন্তু এই নথি জমা দিতে হইবে, এখানে পরিষ্কার করে বলা হয়েছে। আচ্ছা, 1 নম্বরে বলছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে এইরকম দিলেও কিন্তু হবে, এইরকম ডকুমেন্ট। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রদত্ত দিয়েছে বা কর্তৃপক্ষ দিয়েছে, সেই রকম ডকুমেন্ট কিন্তু দিতে হবে। অনেকেরই একটা ডাউট ছিল যে দাদা ডকুমেন্টগুলো কি আগের লাগবে কি পরের লাগবে, দেখুন এখানে একটা ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে, এই ডকুমেন্টের ক্ষেত্রে এই সালের আগে কিন্তু লাগবে। আচ্ছা, 3 নম্বরে যদি আমরা দেখি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত জন্মের যে শংসাপত্র সেটা দিলেও হয়ে যাবে। তারপরে 4 নম্বরে পাসপোর্ট দেখতে পাচ্ছি, 5 নম্বরে স্বীকৃতি পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব প্রদত্ত যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তারপর 6 নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত স্থানীয় বসবাসের যে বা বাসস্থানের যে শংসাপত্র সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে বনভূমি অধিকার শংসাপত্র থাকলেও কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি তপশিলি জাতি, তপশিলি উপজাতি, আরও অন্যান্য যে অনগ্রসর কাস্ট রয়েছে, জাতি রয়েছে, সেই শংসাপত্র দিলেও কিন্তু হয়ে যাবে। তারপর 9 নম্বরে দেখতে পাচ্ছি নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, অর্থাৎ এনআরসি লিস্টে যদি নাম উঠিয়ে থাকেন আগে তাহলে কিন্তু সেটা দিলেও হয়ে যাবে। তারপরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, সেটা দিলেও হয়ে যাবে। 11 নম্বরে বলছে কোনো জমি বাড়ি, তারপরে বরাদ্দের সরকারি শংসাপত্র, সেটা দিলেও হয়ে যাবে। এবার এখানে আধারের জন্য 12 নম্বরে দেখুন কি বলছে, আধারের জন্য কমিশনারের 9/9/2025 তারিখের নির্দেশ নং 23/2025 ERS ভলিউম 2 প্রযোজ্য হবে, এটা কিন্তু পরিষ্কার বলেছে। এবং 13তে দেখতে পাচ্ছি 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচন তালিকায় নির্যাস হলেও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু দিলে আপনাদের কাজ হয়ে যাবে তাদের ক্ষেত্রে যাদের কিন্তু নোটিশ জারি হবে ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পরে। যদি ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পরে আপনার নামে কোনো নোটিফিকেশান না আসে তাহলে আপনাকে কোনো কিছু টেনশন নেওয়ার দরকার নেই, আপনাদের কিন্তু কোনো ডকুমেন্টই দিতে হইবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন, আশা করি কোনো প্রবলেম থাকারই কথা নয়। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।